আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থীরা সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তফা নাসরুল আজম। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় নিয়ে। এর আগেও আলোচনা হয়েছিল, সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব হচ্ছে জড়তার ভ্রামকই পড়ব। এর আগে আমরা দেখেছিলাম যে একটি পাতলা পাত আকৃতির যে কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় এবং বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে সিলিন্ডারের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো আমরা এগুলো দেখেছিলাম, তোমরা তোমাদের স্ক্রিনে যা দেখতে পাচ্ছ যে সেগুলো আমরা আগেই দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে সিলিন্ডার, একটা নিরেট সিলিন্ডার। এবং সিলিন্ডারের কি তার পৃষ্ঠের লম্ব বরাবর কিন্তু অক্ষ মানে একদম লম্ব বরাবর কিন্তু মধ্যবিন্দু দিয়ে গমনকারী যে একটি অক্ষ, এখানে বলা হচ্ছে যে দৈর্ঘ্যের লম্ব বরাবর এবং কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে একটি সিলিন্ডারের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। সরি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা যদি ধরে নিই যে এই সিলিন্ডারটা একটা ত্রিমাত্রিক বিষয়, তোমরা খেয়াল করে থাকবে যে প্রথমে আমরা কিন্তু পড়েছিলাম একটা দণ্ডের। দণ্ডটা কিন্তু একমাত্রিক একটি বিষয়, শুধু তার দৈর্ঘ্যকে বিবেচনা করেছিলাম আমরা। এরপরে আমরা পড়লাম হচ্ছে পাত আকৃতির বস্তু, সেটি আয়তাকার পাত কিংবা কি বলা যায় যে সেটা একটি মানে কয়েন আকৃতির, যেটাকে আমরা কি বলছিলাম যে এর আগে যেটা দেখলাম আমরা, সেগুলো সবই কিন্তু ক্ষেত্রফল, অর্থাৎ এর দ্বিমাত্রা, মাত্রা হচ্ছে দুইটা। এগুলো সবই হচ্ছে, একটা ছিল দৈর্ঘ্য, তারপরটা ছিল ক্ষেত্রফল। এখন কিন্তু আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করছি। সিলিন্ডার ত্রিমাত্রিক একটি বিষয়, এর আয়তন আছে। সুতরাং আমরা এখানে আয়তন নিয়ে চিন্তা করবো। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি এম সিলিন্ডারের আয়তন ভি একক আয়তনের ভর, যেটা সমান সমান আমরা বলছি m/v। শিক্ষার্থীরা তোমরা যেটা দেখেছো তোমাদের স্ক্রিনে, আমি আঁকছি এখানে কারণ আসলে পাশাপাশি না থাকলে এটি আমাদের জন্য প্রতিপাদন করা মুশকিল হয়ে যায়। তাহলে এটা একটি সিলিন্ডার যার টোটাল ভর হচ্ছে এবং একক আয়তন মানে আয়তন হচ্ছে ভি, তাহলে একক আয়তনের ভর হচ্ছে ভি, m/v। এখন আমরা এই সিলিন্ডারের তলায় dx পুরুত্বের এবং x ব্যাসার্ধের আমরা একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করছি। এখানে আরো কিছু বিষয় আছে। সিলিন্ডারটির দৈর্ঘ্য হচ্ছে h, সিলিন্ডারটির ব্যাসার্ধ হচ্ছে r। আমরা এখানে x ব্যাসার্ধের এবং dx পুরুত্বের একটি ছোট্ট অংশ বিবেচনা করলাম। ওই ক্ষুদ্র অংশটুকুর ক্ষেত্রফল কত হবে? এর আগে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের অংশের ক্ষেত্রফল কি করে বের করা যায়, সেখানে হচ্ছে তার পরিধি গুণন কি তার পুরুত্ব। সুতরাং x ব্যাসার্ধের এবং dx পুরুত্বের অংশের ক্ষেত্রফল আমরা সেটাকে dA বলতে পারি। আমরা জানি 2πx × dx। এখন এর উপরেই আমরা একটা সিলিন্ডার বিবেচনা করি, যেটি কিন্তু সিলিন্ডারেরই একটি অংশ, ঠিক আছে, কিন্তু সেটি কিন্তু ফাঁপা সিলিন্ডার হচ্ছে, অর্থাৎ এটি তো নিরেট সিলিন্ডার, কিন্তু সিলিন্ডারের ভেতরে আমরা dx পুরুত্বের এবং h দৈর্ঘ্য বিশিষ্ট এবং x ব্যাসার্ধের একটি সিলিন্ডার কল্পনা করব। সেই সিলিন্ডারটুকুর
আয়তন কত আমরা প্রথমে সেটাই বের করব, কারণ এই গোটা সিলিন্ডারটা কিন্তু এরকম অসংখ্য সিলিন্ডারের সমন্বয়ে গঠিত। সুতরাং ওই সিলিন্ডারটুকুর যদি আমরা জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি, তাহলে অনুরূপ অসংখ্য সিলিন্ডারের জড়তার ভ্রামকের সমষ্টি হবে এই অক্ষ সাপেক্ষে এই গোটা সিলিন্ডারটির জড়তার ভ্রামক। তো আমরা তাহলে এটি একটি সিলিন্ডার কল্পনা করছি, যার সেটি কি ওই সিলিন্ডারের কিন্তু অংশ। তোমরা চিত্র থেকে যেটা বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদের স্ক্রিনে যেটা দিয়েছিলাম সেটা আরো বেশি স্পষ্টভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ওই অংশটুকুর, সুতরাং ডিএক্স পুরুত্বের এবং এক্স ব্যাসার্ধের সিলিন্ডারের আয়তন, যেটিকে আমরা ডিভি দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ ক্ষুদ্র যেহেতু অংশ, তাহলে ক্ষুদ্র সিলিন্ডার তার আয়তন খুব ক্ষুদ্র হবে, ডিভি দ্বারা প্রকাশ করছি, সেটি হবে আমাদের যেহেতু নিচের অংশটুকুর, আমরা তো জানি সবসময় সিলিন্ডারে কি হয়, সিলিন্ডারের পৃষ্ঠের মানে কি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন তার উচ্চতায় হচ্ছে তার আয়তন। তো সুতরাং সেই অনুসারে আমরা জানি এটি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2πx dx ইন্টু তার উচ্চতা হচ্ছে h। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি 2πx h dx। সুতরাং এবার আমাদের এই ক্ষুদ্র অংশটুকুর জড়তার ভ্রামক আমরা বের করতে চাই, তাহলে আমরা বলবো যে সুতরাং ক্ষুদ্র সিলিন্ডারের ভর একক আয়তনের ভর যেহেতু m/v, সুতরাং এই ডিভি আয়তনের ভর হবে কত, যেটিকে আমরা ডিএম বলছি, 2πx h dx ইন্টু m/v। সুতরাং ক্ষুদ্র সিলিন্ডারের আমরা এখানে জড়তার ভ্রামক di is equal to, আমরা জানি জড়তার ভ্রামক কি mr স্কয়ার, তাহলে সুতরাং ক্ষুদ্র অংশের ভর dm এবং তার দূরত্ব কত হচ্ছে x স্কয়ার, তাই না কি, তো সুতরাং dm ইন্টু x স্কয়ার, dm ইন্টু x স্কয়ার, সেই অনুসারে আমরা লিখছি 2πx h m/v dx ইন্টু x স্কয়ার। সুতরাং গোটা সিলিন্ডারটির জড়তার ভ্রামক হবে তোমরা যদি খেয়াল করে থাকো প্রথম থেকে যে দেখবা যে এই যে প্রতিপাদনের ধারাটা বা নিয়মটা কিন্তু প্রায় একই রকম, তাই না। তো সুতরাং আমরা যে এখানে যে অক্ষটা ধরেছি ওয়াই ওয়াই প্রাইম, এই ওয়াই ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে ওয়াই সিলিন্ডারটির জড়তার ভ্রামক I is equal to integration of di। di এখানে আমরা পাচ্ছি 2πx, আমি একটু শর্টকাট করছি, আমার তোমরা বুঝতে পারছো এখানে 2πx h m/v, এগুলো সবগুলো কি, আচ্ছা x অবশ্য গুণ হয়েছে, এখানে x কিউব হবে, আর বাকি সবগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে এগুলো কি হবে, এগুলোই সবই বাইরে চলে আসবে, অর্থাৎ 2πh m/v
আর এখানে থাকছে আমাদের এক্স কিউব ডিএক্স। লিমিটটা কি হবে? লিমিট হচ্ছে যেহেতু অক্ষটা গেল কেন্দ্র দিয়ে, সুতরাং কেন্দ্রবিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে 0, আর এক প্রান্তের স্থানাঙ্ক কত? সিলিন্ডারটির ব্যাসার্ধ r, সুতরাং 0 টু r। আমরা এক্স কিউবকে যদি আমরা সমাকলন করি আমরা পাবো কত? এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ পাই এইচ এম। ভি হচ্ছে গোটা সিলিন্ডারটির আয়তন বোঝানো হচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর এখান থেকে আমরা পাচ্ছি ওই যে এক্স কিউব বাই 4, সেই 4টাকে যখন 2/4 লিখলাম আমি এখানে হাফ পেলাম, আর এখানে থাকলো আমাদের এক্স টু দি পাওয়ার 4, লিমিট 0 থেকে আর, এখান থেকে পাই কেটে যাবে, হাফ এইচ কাটবে, আমাদের এখানে থাকছে এম বাই আর স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি আর টু দি পাওয়ার 4 মাইনাস 0। জাস্ট লিমিট বসিয়ে দিলাম। আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আর স্কোয়ার আর আর টু দি পাওয়ার 4 কেটে যে আমাদের থাকবে হাফ এম আর স্কোয়ার। এটি হচ্ছে কোন একটি সিলিন্ডারের কেন্দ্র দিয়ে এবং তার পৃষ্ঠের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন এই জড়তার ভ্রামক কিন্তু অক্ষ সাপেক্ষে চেঞ্জ হতে পারে, তোমরা সেটা জানো। আরেকটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা যখন চাকতির জড়তার ভ্রামক বের করেছিলাম, শুধুমাত্র চাকতি অর্থাৎ সিলিন্ডারটাকে যদি আমরা কি বলা যায়, এই কলমটা তো একটা সিলিন্ডার, তাই না? এই কলমটা একটা সিলিন্ডার, তাহলে যদি এটা অসম সিলিন্ডার, সুষম সিলিন্ডার নয়, আমরা এখানে একটা নিরেট এবং সুষম সিলিন্ডারের কথাই বিবেচনা করছি। এটাকে যদি আমরা সেই কি বলা যায় বাড়িতে যে আমরা টমেটো বা শসা যে কাটি আমরা স্লাইস করি, এইভাবে স্লাইস করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্র এক একটা কি পাবো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রে একটা প্রস্থচ্ছেদ পাবো। এই প্রস্থচ্ছেদ, একটি প্রস্থচ্ছেদ মানে একটি কয়েন। যদিও তাত্ত্বিকভাবে কিন্তু যে এগুলো কোনো বেদ থাকবে না, শুধুমাত্র কি থাকবে? ক্ষেত্রফল থাকবে। বাস্তবে সম্ভব না, কিন্তু তাত্ত্বিক ফিজিক্সের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আমাদের এটা বিবেচনা করতে হবে যে সেখানে আমাদের কি থাকবে না? মানে প্রত্যেকটা প্রস্থচ্ছেদের কি থাকবে না? বেদ থাকবে না। তো যাই হোক আর কি, সেটা হবে দ্বিমাত্রিক। তাহলে এইরকম একটি মাত্র তল যার ক্ষেত্রফল কত, তারও কিন্তু কি দৈর্ঘ্যের লম্ব বরাবর এবং কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু হাফ এম আর স্কোয়ারই ছিল। আবার ঠিক একটা সিলিন্ডারেরও কিন্তু, একটা নিরেট সিলিন্ডারও তারও কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কিন্তু ওই একই হবে হাফ এম আর স্কোয়ার। আর তোমাদেরকে এখন যদি এখানে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলা হয়, তোমরা জানো এটা সহজ হবে, কারণ চক্রগতির ব্যাসার্ধ আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, তাই না? এখন চক্রগতির ব্যাসার্ধ কে হলে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। তো সেই হিসেবে আমাদের কে ইজ ইকুয়াল টু আই বাই এম রুট আই হাফ এম আর স্কোয়ার বাই এম। এটি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা শিখলে, এখন যদি আমরা যদি এটার এক প্রান্ত দিয়ে যদি অক্ষ কল্পনা করি তাহলে কেমন হবে? অর্থাৎ অক্ষটা এটি নয়, এরকম এক প্রান্ত দিয়ে যদি আমরা অক্ষকে কল্পনা করি তাহলে কি ঘটনা ঘটবে? তোমরা বুঝতে পারছো যে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করবো, তাই না? কি আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য, কারণ ঠিক আছে এটা ওয়াই ওয়াই প্রাইমই থাকুক, আগের মতন ওয়াই ওয়াই প্রাইমই থাকুক, আমরা এটাকে নাম চেঞ্জ করে দিই, এক্স এক্স প্রাইম করে দিই। তাহলে আমরা ওয়াই ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তো আমরা জানি,
যে এটা হচ্ছে y প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার। তাহলে আমাদের সুতরাং এটা হচ্ছে y প্রাইম, সুতরাং i x প্রাইম ইজ ইকুয়াল টু হবে i y প্রাইম প্লাস গোটা সিলিন্ডারের ভর এবং কি অক্ষ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। তো সুতরাং আমরা যেটা লিখতে পারি হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, যেটা সমান সমান 3/2 এম আর স্কোয়ার। এটি হবে যদি সিলিন্ডারের এক প্রান্ত দিয়ে যদি আমরা একটা অক্ষ বিবেচনা করি, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। শিক্ষার্থীরা এবার আমরা চলে যাব কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই এখানে আসো। আমাদের পরের আলোচনার বিষয় কৌণিক ভরবেগ। ভরবেগ এই কথাটির সঙ্গে বা এই শব্দটির সঙ্গে তোমরা পরিচিত। আমরা ভরবেগকে বলে থাকি মোমেন্টাম, কিন্তু এতদিন পর্যন্ত তোমরা যে ভরবেগ আলোচনা করেছো বা পড়েছো সেটি ছিল হচ্ছে রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্ট। তো আমরা একাদশ শ্রেণীতেই প্রথম কৌণিক বেগ সংক্রান্ত বিভিন্ন রাশিগুলোর সঙ্গে পরিচিত হচ্ছে, বা আমরা জেনেছি যে আসলে বস্তুর রৈখিক বেগ ছাড়া আরেক ধরনের বেগ থাকে, সেটি হচ্ছে কৌণিক বেগ। তো সুতরাং এতদিন পর্যন্ত তোমরা যে বেগ পড়েছো রৈখিক বেগ, এবং সেই বেগ সংক্রান্ত যে ভরবেগ সৃষ্টি হয় বস্তুর, সেটি হচ্ছে রৈখিক ভরবেগ, যেটাকে আমরা বলি লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। আর কৌণিক ভরবেগ এই শব্দটা থেকে তোমাদের মাথায় একটা ধারণা চলে আসছে, তোমরা বুঝতেই পারছো যে বস্তুর যখন কৌণিক বেগ থাকবে তখনই শুধুমাত্র বস্তুর মধ্যে কি কৌণিক ভরবেগ সৃষ্টি হবে। অর্থাৎ সরল পথে গমনরত বস্তু শুধুমাত্র কি রৈখিক ভরবেগ থাকবে, কিন্তু একটা বস্তু যখন বৃত্ত পথে চলবে কৌণিক বেগ থাকবে, তখন তার কি হবে কৌণিক ভরবেগও থাকবে, আবার কি রৈখিক ভরবেগও থাকবে। তো যাই হোক আর কি, কৌণিক ভরবেগ এই শব্দটি আমরা মানে বুঝতে পারছি যে এটা আমাদের কি যে বস্তুর বৃত্তপথে চলছে বা বৃত্তাকার গতিতে চলছে বা কৌণিক বেগে চলছে, তার যে ভরবেগ সেটি হচ্ছে কৌণিক ভরবেগ। কিন্তু এটা কিন্তু বলা যাবে না রৈখিক ভরবেগের মতন ওইরকম সংজ্ঞা দেওয়া যাবে না। তোমরা তোমাদের চিত্রে দেখতে পাচ্ছ যে একটা বস্তু লাল রঙের একটা বস্তু আর সাদা রঙের আরেকটা বস্তুকে কেন্দ্র করে আবর্তন করছে। এখন এই সাদা রঙের বস্তুটাকে আমরা যদি বিন্দু বা সেন্টার হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা উপর থেকে দেখলে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটি তুমি পাশে খেয়াল করো, পাশের যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু জাস্ট কি আমরা পাশ থেকে দেখছি, আর এই লাল বস্তুটা যে সাদা বস্তুটাকে কেন্দ্র করে ঘুরছে এটা আমরা উপর থেকে দেখছি। তো তাহলে ওখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে তার কেন্দ্রে একটি অ্যাক্সেস বা অক্ষ তাকে সাপেক্ষে কি করছে, এটা আবর্তন করছে। এক্ষেত্রে তার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর তোমরা নিশ্চয় পড়েছো দ্বিতীয় অধ্যায়ে যে অবস্থান ভেক্টরকে কখনো কখনো ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, সব সময় নয়, কখনো কখনো। কখন? এটা যখন কোনো বস্তু যখন বৃত্তাকার গতিতে থাকে তখন কোনো একটি স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দুর সাপেক্ষে তার যে দূরত্ব, এটাকে আমরা কি বলে থাকি সাধারণত অবস্থান ভেক্টর, এবং একই সঙ্গে এটি একটা বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ হয়ে থাকে বলে এটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়ে থাকে। আর ওই বৃত্তপথের স্পর্শক বরাবর কাজ করবে তার রৈখিক বেগ বা রৈখিক ভরবেগ উভয়। তো সুতরাং এক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগ যেটা হবে সেটির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা বস্তু এরকম একটা অক্ষকে কেন্দ্র করে আবর্তন করছে, এটি তার বৃত্তাকার পথ।
এই বস্তুটা যখন এরকম কোন একটা অবস্থানে থাকবে তখন তার রৈখিক ভরবেগ পি, কেন্দ্র থেকে এর দূরত্ব আর, এই কোণটা কিন্তু সর্বদা 90 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে আমরা কৌণিক ভরবেগ সবসময় এল দ্বারা প্রকাশ করা হয়, এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। এটি সংজ্ঞা, তোমরা সবসময় কিন্তু এই সংজ্ঞাটাই লিখবে যে বৃত্তপথে ঘূর্ণনরত বা আবর্তনরত কোনো বস্তু বা বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর এবং তার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকেই কৌণিক ভরবেগ বলে। সংজ্ঞা এটাই লিখবে, কিন্তু খেয়াল রাখবে কখনো কিন্তু পি ক্রস আর নেই, অলওয়েজ আর ক্রস পি, এটা কখনোই পি ক্রস আর হবে না। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা বুঝতে পারছো যে এটি যদি এর সংজ্ঞা হয় তাহলে এর মান কিভাবে আমরা পাবো। সুতরাং মডুলাস অফ এল ইজ ইকুয়াল টু মডুলাস অফ আর ক্রস পি, যেটি সমান সমান আর পি সাইন থিটা। এখানে যেহেতু সাইন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি কি আর পি অর্থাৎ এমভি, যেহেতু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং পি ইজ ইকুয়াল টু এমভি। এখন আর এম ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর আমরা জানি, এম ভি আর এটি কিন্তু একটি সম্পর্ক, এটা কি কৌণিক ভরবেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক। আর পরের লাইনে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা, এটি হচ্ছে রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক, কৌণিক বেগের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক। তো এটা যদি একটা দৃঢ় বস্তু হয় তাহলে কি হবে, এটি যদি একটি দৃঢ় বস্তু হয়, বৃহৎ বস্তু হয়, ওয়াই ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে একটি দৃঢ় বস্তু আবর্তন করছে ওমেগা কৌণিক বেগে। এই বস্তুটি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। আমরা কয়েকটি কণাকে বিবেচনা করছি ঘূর্ণন অক্ষ থেকে, যাদের দূরত্ব যথাক্রমে r1 এবং কণাগুলির ভর m1 m2, দূরত্ব r2। এভাবে আমরা কণাগুলো বিবেচনা করছি। তো সুতরাং আমরা প্রথম কণাটির কৌণিক ভরবেগ কত পাচ্ছি, প্রথম কণাটির কৌণিক ভরবেগ L1 is equal to M1 R1 স্কয়ার ওমেগা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু আমি আগে শিখিয়েছিলাম যে এখানে একটা বৃহৎ বস্তুর কণাগুলোর ভর যথাক্রমে M1 M2 M3 ইত্যাদি হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে এবং অক্ষ সাপেক্ষে তাদের দূরত্বের মানও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ওই বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক বেগ বা কৌণিক সরণ বা কৌণিক ত্বরণের মান কিন্তু সবসময় একই হবে। অর্থাৎ এক্ষেত্রে এই কণাটার ভর M1, এটার ভর M2 ইত্যাদি কণাগুলোর ভর বিভিন্ন হতে পারে এবং স্বাভাবিকভাবেই ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্ব ভিন্ন ভিন্ন, কিন্তু এই কণাটার কৌণিক বেগ ওমেগা, এইটারও কৌণিক বেগ ওমেগা, এইটারও কৌণিক বেগ ওমেগা, অর্থাৎ এই বস্তুটার অভ্যন্তরের প্রত্যেকটি কণার কৌণিক বেগ ওমেগা হবে। এমনকি তাদের কৌণিক সরণের মানও কিন্তু একই হবে, তাদের কৌণিক ত্বরণের মানও একই হবে। তো সেই অনুসারে আমরা লিখতেছি M1 R1 স্কয়ার ওমেগা। তাহলে এইভাবে দ্বিতীয় কণাটির কৌণিক ভরবেগ L2 is equal to M2 R2 স্কয়ার ওমেগা। এইভাবে আমরা n তম কণার কৌণিক ভরবেগ Ln Mn Rn স্কয়ার ওমেগা।
সুতরাং সমগ্র বস্তুটির কৌণিক ভরবেগ L is equal to L1 plus L2 M1 R1 square omega plus M2 R2 square omega plus Mn Rn square omega। আমরা এখান থেকে যদি ওমেগা কমন নিই তাহলে আমরা পাচ্ছি M1 R1 স্কয়ার প্লাস এটা হচ্ছে I জড়তার ভ্রামক, সুতরাং I ওমেগা। এটি হচ্ছে কৌণিক ভরবেগ এবং জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক, বা কৌণিক ভরবেগ এবং কি আমরা কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, যে কোনো একটা বলা যায়। কৌণিক ভরবেগ এবং জড়তার ভ্রামক বা কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক আমরা পেলাম। স্লাইড চেঞ্জ করুন। শিক্ষার্থীরা আমরা এবার পড়বো টর্ক। টর্ক কি? টর্ক একটা রাশি, যেমন বল একটা রাশি। বল কি করে? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করে, অর্থাৎ গতিশীল বস্তুকে স্থির করতে পারে বা স্থির বস্তুকে গতিশীল করতে পারে, বা কি গতিশীল বস্তুকে আরো বেশি গতিশীল বা কম গতিশীল করতে পারে। টর্ক অনুরূপ একটি রাশি যেটি বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। তোমরা তোমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি কি করছে, দরজা করছে, তাই না? তো দরজা খোলার জন্য সে বল প্রয়োগ করছে ঠিকই, কিন্তু দরজার ভেতরে যা তৈরি হচ্ছে সেটি হচ্ছে কি টর্ক। আবার পাশে এটা ছোট্ট একটা বস্তু যেটাকে ঘোরানো যায়, এরকম অনেক বস্তু আমরা খেলনা হিসেবে দেখি, কিংবা তোমরা লাটিমের কথাই চিন্তা করতে পারো, তাই না? এই যে কি করা হচ্ছে এখানে, বল প্রয়োগ করে কি সৃষ্টি করছে? টর্ক। এই টর্কটা কি করছে? বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করছে। তাহলে টর্ক কি? টর্ক মূলত সেটাই যেটা বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। কিন্তু বিজ্ঞান তো এই সংজ্ঞা বা এই ভাষা বুঝবে না। বিজ্ঞানে যেভাবে টর্ককে সংজ্ঞায়িত করা হচ্ছে তা হচ্ছে কোন বস্তুর অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বস্তুর উপর বলের ক্রিয়ারেখার ভেক্টর গুণফলকেই বা কি আমরা এভাবে বলতে পারি, কোন একটা বস্তুর অবস্থান ভেক্টর এবং কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল বলের ভেক্টর গুণফলকেই টর্ক বলে। তার মানে হচ্ছে এটা বলের ভ্রামক। বল এবং দূরত্বের গুণফলই তো বলের ভ্রামক। তো যাই হোক আর কি, আমরা যেটা বলছি যে তাহলে কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে যে বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে ঘূর্ণন অক্ষ থেকে সেই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার যে দূর এবং কি তার যে বল, তার উপর যে বল প্রয়োগ করা হলো, এই দুইটার ভেক্টর গুণফলকে আমরা বলছি টর্ক। একটি অক্ষ এটি একটা বস্তু যার এক প্রান্ত দিয়ে একটা অক্ষ চলে গেছে। এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা ঘুরতে পারে। আমরা যদি একদম এক প্রান্ত দিই কোনো সমস্যা নেই। এই বস্তুটার উপরে বল প্রয়োগ করা হচ্ছে। এফ। এর ফলে এই বস্তুটা
এরকম একটা বৃত্তপথে ঘুরে আসতে পারি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এইটার সাপেক্ষে যে বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে এটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর আর। বিষয়টা এরকম, এই যে তোমরা খেয়াল করছো যে আমার যে কলমটা, এটা হচ্ছে অক্ষ, আমার আঙ্গুলটা হচ্ছে অক্ষ, আর তার সাপেক্ষে কলমটা হচ্ছে দণ্ডটা। তাহলে দেখো এখানে যদি আমি বল প্রয়োগ করি, ঘূর্ণন সৃষ্টি হচ্ছে কিন্তু, তাই না? তো সেই বল প্রয়োগটা হতে পারে বিভিন্ন ভাবে। সেটা হচ্ছে কি লম্ব ভাবে, অর্থাৎ এই যে দণ্ডটা, সেই দণ্ডের সঙ্গে কি আমরা লম্ব ভাবে বল প্রয়োগ করতে পারি, কিংবা কি তির্যক ভাবে বল প্রয়োগ করতে পারি, তির্যক ভাবে। ঠিক আছে, যে তির্যক ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এটা তির্যক ভাবে, আবার কি এটা লম্ব হতে পারে। আচ্ছা যাক, এটা লম্ব হতে পারে কিংবা কি তির্যক হতে পারে। তা আমি কিন্তু দেখাচ্ছি তির্যক, তো আবার দেখাচ্ছি তাহলে তোমাদের তির্যক ভাবে বল প্রয়োগ করা হবে, তির্যক ভাবে বল প্রয়োগ করলো, এর ফলে বস্তুটার মধ্যে কি হলো, টর্ক সৃষ্টি হলো এবং এটি ঘুরে আসবে। এবার এই কোণটার মান হচ্ছে থিটা, যে কোণে বল এবং অবস্থান ভেক্টরের মধ্যে যে কোণটা কাজ করছে সেটা হচ্ছে থিটা। তাহলে সংজ্ঞানুসারে আমরা বলছি টর্ক টাউ আর ক্রস এফ। সুতরাং এই সংজ্ঞা বলতে হবে যদি টর্ক কাকে বলে, যা বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে সেটা বলা যাবে, বলের ভ্রামক সেটাও বলা যাবে না। বলতে হবে কি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এবং বলের প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকেই টর্ক বলে। এবং এটা কিন্তু সর্বদাই আর ক্রস এফ, কখনোই কিন্তু এফ ক্রস আর নয়, এটা সর্বদাই আর ক্রস এফ। এবং টর্ক এটা তো একটা ভেক্টর রাশি, তাই না? তো এটা ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হচ্ছে আর এবং এফ যে তলে অবস্থান করবে সেই তলের লম্ব বরাবর। আর এবং এফ যে তলে অবস্থান করবে তার লম্ব বরাবর, লম্ব বরাবর সেটি উপর দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে, সেটা আমরা ডান হাতে স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারণ করব। অর্থাৎ আর থেকে এফ এর দিকে যদি একটা স্ক্রুকে ঘোরানো হয়, স্ক্রুটি যেদিকে যাবে সেটি হবে কি টর্কের অভিমুখ। আর সর্বদা জেনে রাখবা যে কোনো বস্তুতে যদি ঘূর্ণনটা বামাবর্তী হয় অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুতে যে টর্ক প্রযুক্ত হয়েছে সেটি মান হবে ধনাত্মক। আর বস্তুতে যদি প্রযুক্ত টর্ক ডানাবর্তী অর্থাৎ কি ক্লকওয়াইজ হয়, তাহলে সেক্ষেত্রে সেই টর্কটি হবে ঋণাত্মক। আমি যেটা বলছিলাম যে তোমাদের এটা ডান হাতের স্ক্রু নিয়ম, তো ডান হাতের স্ক্রু নিয়ম তোমরা প্রয়োগ করতে পারো, কিংবা কি এই যে থাম্বস রুল, তাই না, থাম্বস রুল এটাও তোমরা প্রয়োগ করতে পারো। অর্থাৎ আঙ্গুলগুলো যদি আমরা ঘূর্ণনের দিক প্রকাশ করি আর থেকে এফ এর দিকে নিয়ে নেব আমরা, তাহলে সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি যদি মানে প্রসারিত করলে যে দিকটা হবে সেটা হবে কি টর্কের অভিমুখ। আমাদের এখানে কিন্তু যদি আমরা এটা বলি আর এই বরাবর এফ এই বরাবর, অর্থাৎ আমি যদি এইভাবেও দেখাই যে ধরে নাও যে বস্তুটি কি এইভাবে বোর্ডের উপর ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম একটা বস্তু ঘুরছে একটা অক্ষকে কেন্দ্র করে, তাহলে দেখো আর অর্থাৎ বস্তুতে এটা এভাবে ঘুরছে, এটা আর, এক্ষেত্রে প্রযুক্ত বল যদি লম্ব হয়ে থাকে তাহলে দেখো আর থেকে এফ বস্তুর ঘূর্ণন তো এদিকে, তাই না? তাহলে টর্কের অভিমুখ কোন দিক হবে আর, আর থেকে এফ এর দিকে নিয়ে যাব, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে হচ্ছে ভেতর দিকে, সেক্ষেত্রে এই টর্ক হবে ভেতর দিকে। হ্যাঁ, আর যদি ঘূর্ণনটা এরকম হতো উল্টা দিকে হতো ক্লকওয়াইজ, তাহলে আমরা কি আর থেকে এফ এর দিকে নিতাম, আর থেকে এফ এর দিকে, তাহলে সেক্ষেত্রে এটি হতো কি অ্যান্টি ক্লকওয়াইজ। সরি আমারই ভুল হয়েছে, এখানে আর তো এইদিকে, তাই না, আর এফ এই দিকে, তাহলে এটাই হবে কি এটা হবে ভেতর দিকে। আর যদি প্রযুক্ত বল যদি উপর দিকে হতো তাহলে সেক্ষেত্রে হতো কি আর থেকে এফ এর দিকে অর্থাৎ বাইরের দিকে হতো, সেক্ষেত্রে টর্কের দিক হতো বাইরের দিকে, এই বোর্ডের লম্ব বরাবর বাইরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য, আর ক্লকওয়াইজ রোটেশনের জন্য এটা হবে বোর্ডের লম্ব বরাবর ভেতরের দিকে। তো আমরা টর্কের মান কি করে পেতে পারি, তাহলে মডুলাস অফ টর্ক টাউ ইজ ইকুয়াল টু মডুলাস অফ আর ক্রস এফ, যেটা সমান সমান আর এফ সাইন থিটা।
এখন আমরা এই যে চিত্রটা দেখছি সেখান থেকে যদি আমরা মূল বিন্দু কেন্দ্র বিন্দুটাকে মূল বিন্দু ধরে নিচ্ছি, সেখান থেকে যদি আমরা লম্ব টানি এই যে বলের ক্রিয়ারেখার উপরে লম্ব টানলাম, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে ও পি কিউ ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ ও পি কিউ হতে এটা যদি কোণ হয়ে থাকে তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন থিটা সমান সমান কি সেটি কি পাওয়া যায়। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের ও কিউ, অতিভুজ হচ্ছে আর। এই লম্ব এটাকে আমরা ডি দ্বারা, লম্ব দূরত্ব ডি দ্বারা প্রকাশ করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের আর 35 মিনিট আছে, হ্যাঁ হয়েছে, আচ্ছা অসুবিধা নেই, চলুন। সাইন থিটা ইজ ইকুয়াল টু ও কিউ বাই আর, বা আর ইজ ও কিউ ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তো আমরা যদি এই মানটা উপরে বসিয়ে দিই, সুতরাং আমরা কি পাচ্ছি? টাউ ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা, সরি এফ ইন্টু ডি। আর সাইন থিটা সমান সমান যেহেতু ডি, এফ ডি। টর্কের মান নির্ণয়ের ক্ষেত্রে এই সমীকরণ ব্যবহার করা হয়ে থাকবে যে বল এবং ঘূর্ণন অক্ষ থেকে বা ঘূর্ণন বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল দ্বারাই টর্কের মান নির্ণয় করা যায়। তার মানে টর্কের মান কি? বলের ভ্রামক। কিন্তু এটি কিন্তু টর্কের সংজ্ঞা নয়, টর্কের সংজ্ঞা ওটা। আর যদি বলা হয় বলের ভ্রামক কি, সেটি টর্কের মান। বাকি বল এবং বলের ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার যে লম্ব দূরত্ব তার গুণফলটা কি? টর্কের মান। বেশি ক্ষেত্রে আমরা তো শিখলাম, তাই না, যে টর্ক ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এবং সর্বদাই অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ বামাবর্তী ঘূর্ণনের জন্য টর্ক হয় ধনাত্মক, এবং অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ডানাবর্তী ঘূর্ণনের জন্য টর্ক হয় ঋণাত্মক। আমরা একটা অঙ্ক এটা একটু জানবো যেটা আমাদের ধারণাকে পরিষ্কার করবে। স্ক্রিনটা দাও। চিত্রটা দিয়েছি একদম হুবহু অঙ্কের মতো নয়। এখানে তোমরা চিত্রে দেখো যে আসলে এটা অ্যাজ ইউজুয়াল ঘটনা নয়, এটি কিন্তু সাধারণ কোনো বিষয় নেই, যেটা তোমরা বুঝতে পারছো এটা ফান। জাস্ট আমরা এখানে আমরা ফিজিক্সটা বোঝার জন্য আমি এরকম একটা চিত্র দিয়েছি, এবং এটা বাস্তবে তার এই টর্কের এটাই কিন্তু এখানে হচ্ছিল আর কি, সেটা থেকে আমি জাস্ট একটা চিত্র দিয়েছি তোমাদের। একটা দরজার উপর একই সঙ্গে 3 জন বল প্রয়োগ করেছে, একদিক থেকে 2 জন এবং বিপরীত থেকে আরেকজন। তবে ঘূর্ণন অক্ষ থেকে তাদের যে বলের যে প্রয়োগ বিন্দু সেটার দূরত্ব কিন্তু ভিন্ন ভিন্ন। একজন প্রায় ঘূর্ণন অক্ষের কাছাকাছি, তোমরা যে পেছন দিকে একটা হাত দেখতে পাচ্ছ, ওইখানে আরেকজন আছে, একজন ব্যক্তি আছে, সে ওখানে বল প্রয়োগ করছে। আর একদম সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাল জামা পরা যে মেয়েটা, সেটা কি করছে? একদম প্রায় এক প্রান্তে, দরজার এক প্রান্তে বল প্রয়োগ করছে। এরা উভয় একই দিক থেকে বল প্রয়োগ করছে। আর বিপরীত দিকে যে কালো জামা পরা আরেকজন ব্যক্তি আছে, সে কি করছে? প্রায় মাঝামাঝি দিকে বিপরীত দিক থেকে বল প্রয়োগ করছে। এইরকম একটা ঘটনা, একই সঙ্গে 3 জন বল প্রয়োগ করছে, কিন্তু আমরা এখানে বলছি 5 জন বল প্রয়োগ করছে। এবং একটা দরজাকে উপর থেকে দেখলে কেমন হতে পারে সেটা চিত্র, এই যে নিচে দেখো যে সবুজ একটা দরজা আর কি, আমি দরজায় বোঝাচ্ছি কারণ এটা উপর থেকে দেখছি আমরা, টপ ভিউ, ঠিক আছে, সেখান থেকে দেখছি। আর ওই যে নীল নীল যে একটা বিন্দু দেওয়া হয়েছে ওটা আসলে ঘূর্ণন অক্ষ। তাহলে এই অক্ষের সাপেক্ষে এই দরজাটা ঘুরতে পারে। তাহলে এই দরজার উপর একই সঙ্গে 5টা বল প্রয়োগ করা হয়েছে। একটা হচ্ছে 20 নিউটন মানের, 40 নিউটন মানের, 80 নিউটন, 60 নিউটন এবং 30 নিউটন। বলগুলো কি করে প্রয়োগ করা হয়েছে? প্রথম বলটা প্রয়োগ করা হয়েছে, মানে একই দিক থেকে প্রয়োগ করা হয়েছে 3টা বল, যথাক্রমে F1, F2 এবং F4। এগুলো সবগুলো প্রয়োগ করা হয়েছে একই দিক থেকে। আর F3 এটা প্রয়োগ করা হয়েছে বিপরীত দিক থেকে। আর F5 সেটা দেখো একদম দরজার, যেটা আমরা কি বলবো, অক্ষের বরাবর আর কি, অক্ষের লম্ব বরাবর না, অক্ষের দিকে, ঠিক আছে, প্রয়োগ করা হয়েছে। তো এই সবগুলো মিলে শেষ পর্যন্ত আসলে দরজাটা কোন দিকে ঘুরবে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। যদি আমরা বলি যে বামাবর্তীতে কি হবে, ঘূর্ণনে দরজাটি খুলবে এবং ডানাবর্তী ঘূর্ণনে দরজাটি বন্ধ হয়, তাহলে আমাদের দেখতে হবে যেটি কি বামাবর্তী হয় না ডানাবর্তী হয়, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। তো আমরা সেটাই
তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, আমি চিত্রটা এঁকে নিই। আচ্ছা, চিত্র আঁকার দোকানে আমি পাশের এই সাদা অংশটুকুর মধ্যে যতটুকু পারে, চিত্রটা স্ক্রিনে থাকুক, তোমরা দেখতে থাকো। তাহলে টর্ক টাউ ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। তাহলে এখানে আর ওয়ান এফ ওয়ান সাইন থিটা, তো এইখানে আর ওয়ান এর মান 0, কারণ একদম অক্ষের উপরে দূরত্ব 0। তাহলে সেক্ষেত্রে এফ ওয়ান এর মান 20 নিউটন হলেও সেটি কিন্তু 0ই হবে, আর সাইন 90 ডিগ্রি, সব মিলে আসলে এটা কি 0। এবার টাউ টু, ওই অনুসারে আমরা যদি লিখি আর টু এফ টু সাইন থিটা। এখানে আর টুর মান তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখো যে এটা হচ্ছে 0.2 মিটার, 0.2 ইন্টু এফ টু 40 ইন্টু সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর 40 ইন্টু 0.2 8 নিউটন। এবার টাউ থ্রি, আর থ্রি এফ থ্রি সাইন থিটা। টাউ থ্রি, আর থ্রির মান হচ্ছে 0.6, আচ্ছা, আর দূরত্ব হচ্ছে 0.6, পলের মান হচ্ছে 80 নিউটন, এটাও সাইন 90 ডিগ্রি 1, আর এটা 48 নিউটন। এবার টাউ ফোর, আর ফোর এফ ফোর সাইন থিটা। আর ফোর এর মান হচ্ছে 0.9। খেয়াল করো যে এগুলো সবগুলো কিন্তু ধনাত্মক, কারণ কি, আমরা যখন এগুলোর প্রয়োগ সরি আমরা যখন এই প্রয়োগগুলো দেখব, তখন দেখবো যে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ওই ফোর্সটার কথাকে বিবেচনা করবো। আমরা তখন ধরে নিব যে বাকি বলগুলো এখানে অনুপস্থিত। তারপরে যখন আমরা F1 এর প্রয়োগ বিবেচনা করবো, আমরা ধরে নেব যে F2 F3 F4 ইত্যাদি নেই। সুতরাং শুধুমাত্র F1 এর প্রয়োগে ওই দরজাটি কোন দিকে খুলতো সেটাই আমরা বিবেচনা করবো, এবং সেই ঘূর্ণনের সাপেক্ষে আমরা ধরে নেব যে সেক্ষেত্রে টর্কটা কি ধনাত্মক না ঋণাত্মক হবে। যেমন আমরা জানি যে টাউ টু, এখানে এই বল প্রয়োগ করার ফলে যদি বাকি বলগুলো না থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ওই বলটির প্রভাবে ওই দরজাটি কিন্তু খুলবে বামাবর্তী, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের জন্য যে টর্ক সৃষ্টি হবে সেটা হবে ধনাত্মক। কিন্তু F3 বল প্রয়োগের জন্য বাকি বলগুলো যদি না থাকে, সেটি কি হবে ডানাবর্তী, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে সেটি কি হবে ঋণাত্মক। তাহলে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। এবার আমরা এখানে একই রকম ভাবে আমরা পাচ্ছি এটা 60 নিউটন ইন্টু সাইন, আমাদের এখানে কোণের মান দেওয়া নাই, এটা কোণের মান তোমরা 60 ডিগ্রি ধরে নাও। .9 into 60 into sine 46.76। এটা কি হবে প্লাস, কারণ কি এই বলটির প্রভাবে ঘূর্ণনটা হতে অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং এটা হবে প্লাস। এবং সর্বশেষে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে টাউ 5 আর 5 ইন্টু F5 সাইন থিটা। এখানে R5 এর মান হচ্ছে বলে দেওয়া হচ্ছে 1 মিটার, তাহলে একদম 1। F5 এর মান 30, আর সাইন 180 ডিগ্রি, কারণ আর এবং এফ এদের পুরোপুরি অপোজিট ডিরেকশন, তাই না? তাহলে 180 ডিগ্রি, যার মান কত 0, তাহলে টোটালটা কি 0। সুতরাং এখানে আমরা যদি সবগুলো টর্ককে যোগ করে দিই, তাহলে আমরা পাবো কি টোটাল টর্ক কি, টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ 4 প্লাস টাউ 5। তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে যে 8 প্লাস 46.76 মাইনাস 48
6.76 নিউটন এবং সেটি হচ্ছে প্লাস। তো সুতরাং এই যে চূড়ান্ত যে একদম টর্কটি আমরা বের করলাম, যে টর্কের সমষ্টি বের করলাম, সেই টর্কের মানের সঙ্গে আছে কি ধনাত্মক। তাহলে ধনাত্মক চিহ্ন থাকা মানে কি, সেটি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? তাহলে কোন টর্ক যদি প্লাস হয় তাহলে সেটি কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। সুতরাং এইটি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ বামাবর্তী খুলবে, দরজাটা কি বামাবর্তী খুলবে। আর বামাবর্তী ঘূর্ণনে কি হয়, এটা দরজাটা খুলে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে দরজাটি খুলবে। ঠিক আছে, তো আমরা টর্কের একটি অঙ্ক দেখলাম। তো সেক্ষেত্রে আমরা যেটা আমরা এবার দেখবো যে কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। ভরবেগের যেমন নিত্যতার সূত্র আছে, অনুরূপ ভাবে কৌণিক ভরবেগেরও নিত্যতার সূত্র আছে। তো আসলে এটা দেখার আগে আমাদের টর্কের সঙ্গে সম্পর্কটা দেখতে হবে। টর্কের সঙ্গে আমাদের কার সম্পর্ক, আমরা হচ্ছে যে কৌণিক ত্বরণের সম্পর্ক দেখবো আমরা। তো এক্ষেত্রে আমরা এরকম একই রকম ধরে নিচ্ছি যে একটা বৃহৎ বস্তু যার মধ্যে অসংখ্য কণা আছে, কণাগুলো যথাক্রমে M1, M2, Mn ইত্যাদি। ঘূর্ণন থেকে যাদের দূরত্ব R1, R2, Rn ইত্যাদি। এটি যে কৌণিক বেগে ঘুরছে তার মান হচ্ছে ওমেগা, এবং যে কৌণিক ত্বরণে ঘুরছে তার মান হচ্ছে আলফা। তাহলে প্রথম কণাটির টর্ক τ1 ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, F1 R1। এখানে প্রযুক্ত বলকে আমরা লম্বভাবে ধরে নিচ্ছি এবং লম্ব দূরত্ব ধরে নিচ্ছি R1। সেক্ষেত্রে আমরা F ইজ ইকুয়াল টু লিখতে পারি M1 A1 R1। এ হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণের সঙ্গে কৌণিক ত্বরণের সম্পর্ক আমরা জানি, ওমেগা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে সেটা অনুসারে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু আলফা আর। এই সম্পর্ক অনুসারে আমরা এখান থেকে পাচ্ছি M1 আলফা R1 স্কয়ার। এবার দ্বিতীয় কণাটির টর্ক τ2 ইজ ইকুয়াল টু অনুরূপভাবে M2 আলফা R2 স্কয়ার। এভাবে n-তম কণাটির টর্ক Mn আলফা Rn স্কয়ার। সুতরাং এখানে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আমরা τ1 প্লাস τ2 প্লাস τn। τ1 আমরা তাহলে এখান থেকে পাচ্ছি M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস Mn Rn স্কয়ার। আমরা এখান থেকে আলফা কমন নিয়ে নিয়েছি কিন্তু। সুতরাং এটা সমান সমান কি, আই আলফা। তাহলে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। এটি হচ্ছে কি টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আমি যেটা বলছিলাম যে কৌণিক ভরবেগের নিত্যতা, রৈখিক ভরবেগের যেমন নিত্যতা রয়েছে তেমন ভাবে কৌণিক ভরবেগেরও নিত্যতা রয়েছে। অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। টর্ক রৈখিক ভরবেগ কি ছিল, কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটির ভরবেগ সংরক্ষিত থাকে, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। আর এখানে আমরা বলবো যে প্রযুক্ত টর্ক যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তো সেই কৌণিক ভরবেগ তাহলে আমরা জানি L ইজ ইকুয়াল টু আই ওমেগা, তাই না? আজকে আমরা শিখেছি কিন্তু L ইজ ইকুয়াল টু আই ওমেগা। উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করি
ডি ডিটি অফ এল ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ আই ওমেগা। এখন আইটা কনস্ট্যান্ট, ডি ডিটি অফ এল ইজ ইকুয়াল টু আই, যেখানে আমরা জানি যে রৈখিক কৌণিক ত্বরণের হার মানে কি কৌণিক বেগ, কৌণিক বেগের হার মানে কৌণিক ত্বরণ, ডি ডিটি অফ ওমেগা মানে কি এটা হবে কৌণিক ত্বরণ অর্থাৎ আই আলফা। এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম আই আলফা সমান কি টর্ক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি ডি ডিটি অফ এল ইজ ইকুয়াল টু টর্ক। এখন টাউ ইজ ইকুয়াল টু 0 হলে ডি ডিটি অফ এল ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা সেই কথাটি তো বলেছিলাম তাই না, যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত টর্ক যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট হবে, আমরা সেটা দেখাতে পারব। টাউ 0 হলে এল কনস্ট্যান্ট। তো ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে আমরা কিন্তু এই উদাহরণটা, আমরা কিন্তু এর প্রয়োগটা দেখি, বিজ্ঞানের এই প্রয়োগটা দেখে থাকি আমরা। তোমাদের এরকম কিছু উদাহরণ আমি এখন দেখাচ্ছি। স্ক্রিনটা চেঞ্জ করুন, স্ক্রিন চেঞ্জ করুন। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওই যে বরফের উপরে স্কিড্যান্স না কি বলে এটাকে, যাই হোক আর কি, দেখছো যে একটা মেয়ে ঘুরছে তাই না, প্রথমে পাটাকে দেখো প্রসারিত করে সে কিন্তু কি প্রথমে ঘূর্ণন সৃষ্টি করছে, টর্ক সৃষ্টি করছে, কিন্তু সেই কৌণিক বেগটাকে সে বাড়িয়ে দিচ্ছে কি করে, তার শরীরটাকে কিন্তু দেখো সে একদম সংকুচিত করে নিল এবং সর্বশেষে আবার কিন্তু কি প্রসারিত করলো। কি হলো এটার ফলে, আসলে এখানে কি ঘটছে? বা এই যে পরের যে কম্পিটিশন, পরের যে ক্রীড়া প্রতিযোগিতা, এটাকে ডাইভিং বলা হয়, ওয়ার্ল্ড ডাইভিং কম্পিটিশনও হয়ে থাকে। এছাড়াও কিন্তু অলিম্পিকে এটা কিন্তু বেশ ভালো একটা প্রতিযোগিতা, যেখানে দেখা যায় প্রতি বছরই চীনের সাঁতারুরা, বিশেষ করে ডাইভাররা, তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ পদক জিতে এবং প্রায় তারাই কিন্তু দেখা যাচ্ছে যে অবস্থান প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় মধ্যে চলে যায়। বেশিরভাগ স্বর্ণ কিন্তু তাদের আসে এই ডাইভিং প্রতিযোগিতা থেকে। এখানেও খেয়াল করো যে এখানে কি করছে, ওই যে প্রতিযোগী সে প্রথমে নিজেকে প্রসারিত করে লাভ দিল, কিন্তু পরবর্তীতে সে তার পাটাকে মুড়ে মানে ধরে তার শরীরের সঙ্গে তাই সংকুচিত করে ফেলে। নিজের শরীরের যে আকার যে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সে ঘুরবে, সেটার সাপেক্ষে কি তার টোটাল যে আকারটাকে সে সংকুচিত করে ফেললো। এর ফলে কি ঘটছে? এর ফলে যেটা ঘটছে যে তার জড়তার ভ্রামক কমে যাচ্ছে। আর আমরা কি জানি, L is equal to I ওমেগা। এখান থেকে আমরা কি বলতে পারি, যদি ওই ব্যক্তির উপর টর্ক 0 হয়ে থাকে, টর্ক শূন্য হওয়া মানে কেন টর্ক শূন্য হবে, ওই যে যে নৃত্যশিল্পী যে মেয়েটাকে তোমরা দেখলে স্ক্রিনে, সে কিন্তু কি সে কি করছে দেখো যে তার যে অক্ষ, সেই অক্ষ সাপেক্ষে সে যখন প্রথমে যে ঘূর্ণনটা সৃষ্টি করলো, ঘূর্ণনটা সৃষ্টি করার পরেই কিন্তু তারপর আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। সে প্রথমেই, তোমরা যদি পুরো নাচের চিত্র আমি হয়তো আংশিক দিয়েছি, তোমরা একটু দেখবে, নেটে দেখবে, কারণ আমাদের বাংলাদেশে তো এরকম খেলা হয় না, এটি সাধারণত শীত প্রধান দেশের খেলা, তো তোমরা দেখবে এটা নেটে পাওয়া যায়। তো সেখানে দেখবে যে একটা মোটামুটি বেশ কিছুক্ষণ যদি ভিডিওটা দেখো, প্রথমে তারা কিন্তু দু পাকে ব্যবহার করে কিন্তু এই টর্কটা সৃষ্টি করে।
তো টর্ক সৃষ্টি মানে ফোর্স ক্রিয়েট করে, ফোর্স ক্রিয়েট করলে কি হয়, তারা এখানে টর্ক সৃষ্টি করে, টর্কটা সৃষ্টি করার একটা পর্যায়ে এসে সে কিন্তু একটা পায়ের উপর শুধু থাকে, তার মানে কি সে আর কোনো নতুন করে টর্ক সৃষ্টি করতে পারছে না, তার মানে টর্ক জিরো হয়ে গেল, সৃষ্ট টর্কের মান জিরো। তখন টর্ক জিরো হয়ে যাওয়া মানে কি, কি কনস্ট্যান্ট হয়ে যাবে, এল কনস্ট্যান্ট। এই সূত্র অনুসারে এল কনস্ট্যান্ট, আর এল কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানেই তোমার ওমেগা কি হয়ে যাচ্ছে, আয়ের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, ওমেগা আয়ের ব্যস্তানুপাতিক। তার মানে আই যদি কমে যায় ওমেগা বাড়বে, আই যদি বেড়ে যায় ওমেগা কমবে। এখন ওই যে নৃত্যশিল্পী খেয়াল করো, সে প্রথমে টর্ক সৃষ্টি করার পরে সে কি করলো, নিজের শরীরকে সংকুচিত করে ফেললো। শরীরকে সংকুচিত করা মানে কি, আবার আই ইকুয়াল টু কি, এম আর স্কোয়ার। তার মানে তার শরীরের ভর ঠিকই থাকছে, শুধুমাত্র আর এর পরিমাণ যদি কমে যায়, আয়ের পরিমাণ কমে যাবে। ওই যে নৃত্যশিল্পী তোমরা দেখলে, সে নিজেকে কি করলো, সংকুচিত করার ফলে হাত পা গুলো নিজের শরীরের সঙ্গে সেটে নিল, ফলে কি হলো, তার যে ঘূর্ণন যে পথ, সেটির ব্যাসার্ধ, টোটাল ব্যাসার্ধ কমে গেল। কমে যাওয়ার ফলে কি হলো, আয় কমে যাবে। আয় কমে যাওয়া মানে কি, তার ঘূর্ণন বেড়ে যাবে। এই জন্য খেয়াল করো যে ঘূর্ণনটা তার বেড়ে গেছে। একই রকম ভাবে সেই ঘুরতে ঘুরতে যখন যদি সে ঘূর্ণনটাকে কমাতে চায়, অর্থাৎ সে থামতে চায়, তখন খেয়াল করো সে কি করছে, আস্তে আস্তে তার হাত আবার পা প্রসারিত করে দিল। এই হাত পা প্রসারিত করার ফলে কি হচ্ছে, আয় বেড়ে যাচ্ছে, আর আয় বেড়ে যাওয়ার ফলে কি, তার ওমেগা কমে যাবে। আবার পাশের যে চিত্রে সেটাও একই ঘটনা, ডাইভিং, সেখানে ড্রাইভার কি করছে, প্রথমে লাফ দিল সে, তাহলে এবার ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দেখো তার শরীর সংকুচিত করার ফলে আর কমে গেল, আয় কমে গেল, আয় কমে যাওয়ার ফলে কি হবে, ওমেগা বেড়ে যাবে। আর ওমেগা বেড়ে যাওয়ার ফলে কি হবে, তার ওই একই সময়ের মধ্যে বেশি পরিমাণ পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে পারবে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে যে কম্পিটিশনটা কিসে, ওই একই হাইট থেকে লাফ দিয়ে পানিতে পড়তে হবে, এই সময়টুকুর মধ্যে কে কত বেশি ঘূর্ণন সম্পন্ন করতে পারবে। সুতরাং যে ওমেগা বেশি তৈরি করতে পারবে তার ঘূর্ণন বেশি হবে, এই জন্যই সে নিজেকে কি করছে, আটটা কমিয়ে দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে সাঁতারুর কৌশলটা কি, কৌশলটা হচ্ছে সে যতটা পারে নিজেকে সংকুচিত করে ফেলে তার জড়তার ভ্রামককে কমিয়ে দেয়। আর জড়তার ভ্রামক কমিয়ে দেওয়া মানে সে কি করবে, তার ঘূর্ণন বেগ মানে কৌণিক বেগটা বাড়িয়ে দিতে পারবে। আর কৌণিক বেগ বাড়িয়ে দিতে পারলে সে বেশি পরিমাণ ঘূর্ণন, পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে পারবে। তো তোমরা এই এক্সপেরিমেন্ট গুলো আমাদের পক্ষে তো করা সম্ভব না, তবে বাসায় একটা এক্সপেরিমেন্ট করতে পারো, তোমরা এটা করে দেখতে পারো। আমি বলে দিচ্ছি যে কোন এক্সপেরিমেন্টটা তোমরা করবে। আচ্ছা, সরি চিত্রটা এখানে নাই, আমি তারপর তোমাদেরকে বলে দিই। তোমরা বাসায় যে হুইল চেয়ার আছে, হুইল চেয়ার, ঠিক আছে, রিভলভিং চেয়ার অনেকের বাসাতে আছে, রিভলভিং চেয়ার, চাকাওয়ালা যে চেয়ার, যেটা ঘুরতে পারে। তোমরা এক্সপেরিমেন্টটা করতে পারো। তোমরা দুই হাতে দুটো পানির বোতল নেবে, পানি ভর্তি বোতল, ঠিক আছে, নেওয়ার পরে ওই দুই পা দিয়ে প্রথমে টর্ক সৃষ্টি করবে, তাহলে ঘূর্ণন সৃষ্টি করবে। এরপর পা দুটো তুলে ফেলে সিম্পলি হাত দুটোকে এভাবে ওই বোতল সহ হাত দুটোকে নিজের বডির সঙ্গে সংকুচিত করে নিবে। তোমরা দেখবে যে খুব মানে এটা একদম ফিল করা যায় যে এটা কি, দেখা গেল টর্ক ঘূর্ণনটা বেড়ে গেছে। হ্যাঁ, তোমরা এমনও করতে পারো যে তোমাদের ছোট ভাই বোন বা যাই বাসার অন্য কোনো সদস্য দিয়ে কি করতে পারো, প্রথমে ঘূর্ণনটা সৃষ্টি করবে এবং সেই মুহূর্তে তোমার হাত প্রসারিত থাকবে। ওই ঘূর্ণন সৃষ্টি করার পরপরই তুমি কি করবে, হাতটাকে সংকুচিত করবে পানির বোতল সহ, কারণ এখানে একটা ভরটা বাড়ালে সুবিধা আছে। তাহলে যাক, এটাকে সংকুচিত করার সঙ্গে সঙ্গে দেখবা কি তোমার ঘূর্ণন বেড়ে গেছে। আবার তুমি কি হাত প্রসারিত করবা, হাত প্রসারিত করে দেখবা যে আবার তোমার ঘূর্ণন কি কমে গেছে। তো এই এক্সপেরিমেন্টটা মোটামুটি বাড়িতে করা যায়, এটা তুমি বাসায় করতে পারো। এবং এই যে এটা যে আসলে কোনো কল্পকাহিনী নয়, এটি আসলে বাস্তব। আর বিজ্ঞান তো অবশ্যই কল্পকাহিনীর কোনো কাহিনী নয়, এটি বাস্তব, এবং সেটির একটা ছোট্ট প্রমাণ তোমরা নিজেদের সামনে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, না অসুবিধা নেই, আমি দিয়ে দিব ওদের সবাই কমেন্টস, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামী ক্লাসের আবার দেখা হবে তোমাদের সাথে। তো সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।